পূজা নামের এই মেয়েটির সবেমাত্র বিয়ে হয়েছে। তার চোখে রয়েছে সংসার করার নতুন স্বপ্ন, কিন্তু বিয়ের প্রথম রাতেই তার সঙ্গে এমন কিছু ঘটনা ঘটে যা রীতিমতো তার আত্মা কাঁপিয়ে দেয়। অনেক ভয়ঙ্কর ঘটনা যা সে কখনো স্বপ্নে ভাবেনি। তার সঙ্গে ঘটে যাওয়া এসব ঘটনা যখন সে তার বড় ভাবিকে জানায়, তখন তার বড় ভাবি তাকে একটা থাপ্পড় মারে। কিন্তু পূজার সঙ্গে এমন ঘটনা কেন ঘটলো? এই ঘটনা যে পূজার সঙ্গে একার হয়েছে সেটা না, বলতে গেলে পৃথিবীর সব মেয়েদেরই এই ঘটনার শিকার হতে হয়, যেখানে তাদেরকে শুধুমাত্র স্বামীর পণ্য হিসেবে ব্যবহার করা হয়। যখন মন চাইবে তখন স্বামী তাকে ব্যবহার করবে, আবার যখন মন চাইবে না তখন তাকে ছুঁড়ে ফেলে দেবে। আর এই ধরনের ম্যারিটিয়ান রেপের জন্য আমাদের সমাজে কোনো আইনও নেই। তাই বলবো পুরো ভিডিওটি দেখতে শুরু করুন, কারণ এখানে শিক্ষণীয় অনেক বিষয় আছে। গল্পের শুরুটা হয় লগ্ন শহরে একজন গৃহবধূ কমলেশকে দেখিয়ে। সে নিজের শ্বশুর শাশুড়ি, দিদা শাশুড়ি আরও একজন দেবরকে নিয়ে নিজের স্বামীর সঙ্গে অনেক সুখে নিজের জীবন পার করছিল। সেই সাথে তার মেয়ে পিঙ্কিও আছে। দেখা যায় কমলেশ তার দেবরকে একেবারে নিজের ছেলের মতোই ভালোবাসে। আর তার দেবর, যার নাম হলো অরুণ, তার সাথে কারো ঝামেলা লাগলে অরুণের কোনো দোষ আছে কিনা সেটা না জেনে কমলেশ তার পক্ষ নিয়ে কথা বলতো। এমনকি তাদেরকে পিটিয়ে অরুণকে বাঁচিয়ে নিয়ে আসতো। এরপর যখন তার শ্বশুর এসব জানতে পারে, তখন সে কমলেশকে ধমক দিয়ে বলে, তোমার কি বুদ্ধি নেই? আগে তো জানবে যে এতে অরুণের কোনো দোষ আছে কিনা। তবে কমলেশ বলে ওঠে যে তার অরুণের কোনো দোষ থাকতেই পারে না। এতে তাদের সম্পর্ক আরো গভীর হতে থাকে। এমনকি তাদের জীবন বেশ ভালোই কাটছিল। তবে এখন অরুণ বড় হওয়া তার বিয়ের কথা চলছিল। এতে বাড়ির সবাই মিলে অরুণের জন্য মেয়ে দেখতে যায়। তবে অরুণের ঠাম্মি তাদের সাথে যায় না। দেখা যায় তার ঠাম্মি সবসময় চুপচাপ থাকে, কারোর সাথে কথাই বলে না। তবে সে কেন এভাবে চুপচাপ থাকে বা সে কথা বলতে পারে কিনা সেই ব্যাপারটা সামনে গেলেই জানা যাবে। এরপর সবাই মিলে পূজা নামে একটি মেয়েকে দেখতে যায়। পূজা ইংলিশ নিয়ে অনার্স করেছে। সে সবাইকে একটি সুন্দর ইংলিশ গান শোনায়। সবারই পূজাকে বেশ পছন্দ হয়ে যায়, কিন্তু কমলেশের তেমন একটা পছন্দ হয় না, কারণ এমন ইংলিশ মিডিয়ামে পড়ায় এবং সেই সাথে তাকে দেখে একেবারে ঘরোয়া মেয়ে মনে হচ্ছিল না। কমলেশ রাজি না হলেও অরুণ অনেক বলে কয়ে তাকে রাজি করিয়ে নেয়। আর সেই দিনই অরুণের সাথে পূজার এঙ্গেজমেন্ট হয়ে যায়। এরপর একদিন কমলেশকে দেখা যায় সে তার শাশুড়িকে নিয়ে একটি অটো করে কোথায় যাচ্ছিল। তবে রাস্তায় জ্যাম হলে সে অটো থেকে নেমে বাইরে আসলে দেখতে পায় সেখানে আন্দোলন চলছে। তখন সে ভিড়ের মধ্যে থাকা সোনা নামের একটি মেয়েকে জিজ্ঞাসা করে এসব কেন হচ্ছে। মেয়েটি কমলেশকে জানায় তারা এলজিবিটিকিউদের অধিকারের জন্য প্রোটেস্ট করছে। সে আরও বলে তারা নিজেদের কথা মুখে বলতে পারে না বলেই তারা আজ এভাবে রাস্তায় নেমেছে। এসব শুনে কমলেশ ছিছি করে সেখান থেকে ফিরে আসে। তবে ফেরার পথে সে ওখানে পূজাকে দেখতে পায়। পূজাকে দেখে কমলেশের চোখ তো কপালে। এমনিতে সে এলজিবিটিকিউদের কথা শুনে আগে থেকেই রেগেছিল। আর পূজাকে ওভাবে দেখে সে ভীষণ ক্ষেপে যায় আর তাকে নিয়ে সোজা বাড়িতে চলে আসে। এরপর বাড়িতে গিয়ে সে পূজাকে আলাদা ঘরে নিয়ে জিজ্ঞাসা করে, আচ্ছা বলো তো তুমি কি কোনো লেসবিয়ান? কমলেশ এই লেসবিয়ান নামটা ঠিকভাবে উচ্চারণ করতে পারছিল না। তবে পূজা জানায় না, তবে সে ওইসব মানুষদের অধিকারের জন্য তাদের হয়ে লড়াই করতে চায়। এসব শুনে কমলেশ পূজাকে বলে, এসব কেমন কথা? আমাদের মতো ভালো ফ্যামিলির বউদের পেপার পড়া শুরু হয় লাস্ট পেজ থেকে, আর সেখানে রান্নাবান্নার সব টিপস থাকে। আর কমলেশের মতো পূজা ওইসব প্রতিবাদে নিজেকে জড়িয়ে অনেক বড় ভুল করে ফেলেছে। তাই সে পূজাকে বলে, এখনো তুমি মায়ের পায়ে হাত দিয়ে ক্ষমা চাও আর বলো তুমি এমন ভুল আর কখনোই করবে না। তুমি আজ থেকে আর কোনো প্রতিবাদে যেতে পারবে না। কিন্তু পূজা নারাজ হয়ে যায়। সে বলে ওঠে, আমি যদি কারো ভালোর জন্য প্রোটেস্ট করি তাহলে কোনো অপরাধ নেই, তাহলে কিসের জন্য আমি ক্ষমা চাইবো? সে কমলেশকে উদ্দেশ্য করে বলে, আপনাদের মতো মেয়েদের তো বাহিরের দুনিয়া সম্পর্কে কোনো ধারণা নেই, তবে যাদের আছে তাদেরকেও আপনারা সামনে এগোতে দেন না। এসব শোনার পর কমলেশ রেগে গিয়ে এঙ্গেজমেন্টের রিংটাই পূজার হাত থেকে খুলে নেয়। এর মানে সে কিছুতেই এমন মেয়েকে তাদের বাড়ির বউ করতে চাইছে না। তবে কমলেশের ফ্যামিলি সবাই এটা জানার পর কমলেশের ওপর বেশ রেগে যায়। সবাই এভাবে না জেনে শুনে একটা সম্পর্ককে ভেঙে দিয়ে আসার জন্য কমলেশকে বকতে থাকে। এদিকে কমলেশের হাজবেন্ড বিনয় বলে ওঠে, তুমি এমন পরিস্থিতি তৈরি করেছো, তাই এখন তোমাকে সবটা ঠিক করতে হবে। সেই সাথে অরুণ ও কমলেশকে সবকিছু ঠিক করার কথা জানায়, কিন্তু কমলেশ কিছুতেই পূজার কাছে গিয়ে ক্ষমা চাইতে রাজি হচ্ছিল না। তবে কিছুক্ষণ পরেই তাদের বাড়িতে পূজা চলে আসে আর এসে কমলেশের সাথে আলাদা করে কথা বলে এবং বলে, তোমার এমন ব্যবহারের জন্য আমার বাবা ভীষণ অসুস্থ হয়ে গিয়েছে, তাও আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তবে এটাও সত্যি যে কারো অধিকারের জন্য লড়াই করা কোনো খারাপ কাজ নয়। সে আরও বলে, আমরা যদি শুধু নিজেদেরটাই দেখি তাহলে অসহায়দের কি হবে? আর এবার কমলেশ পূজার কথাগুলো শুনে বেশ ইমোশনাল হয়ে পড়ে। সে বলে, আসলে আমার মাথাটা একটু বেশি মোটা, আমি কোনো কিছু সহজে বুঝতে পারি না। তবে যেটা একেবারে আমি বুঝে যাই সেটার জন্য আমি সবকিছু করতে রাজি আছি। আর এভাবে দুজনের মধ্যে সবকিছু ঠিক হয়ে যায় এবং পূজাকে আবারও সেই রিংটা ফিরিয়ে দেওয়া হয়। পরের দৃশ্যে দেখা যায় অরুণ আর পূজার বিয়ে হচ্ছে। তবে সেদিন পূজা বেশ অসুস্থ ছিল।
সে কোনোভাবে ওষুধ খেয়ে বিয়ের পিড়িতে বসে। পূজা বেশ কষ্ট করে সব রীতিনীতি পালন করে, আর বিয়ে শেষ হওয়ার পর পালা আসে ফুলসজ্জার। তবে পূজার শরীর খারাপ থাকার কারণে সে অরুণকে বারবার নিজের শরীরের অবস্থা বোঝানোর চেষ্টা করতে থাকে। সে অরুণকে বোঝাতে থাকে আজকের মতো একটু গল্প করতে, সে পরের দিন ঠিক হয়ে যাবে। কিন্তু অরুণ পূজার কোনো কথাতেই কান দেয় না। আর সেই সময় সে পূজার সাথে জোর করে ইন্টিমেট হয়। অরুণের এমন ব্যবহারে পূজা ভীষণ হতাশ হয়ে যায়। তাই সে অরুণকে জানায়, তুমি আজকে যেটা করলে সেটা আমি কখনো তোমার থেকে আশা করিনি। কারো ইচ্ছা বিরুদ্ধে গিয়ে কিছু করলে তাকে কি বলে জানো তো? এ কথা শুনে অরুণ ভীষণ রেগে যায় এবং বলে, বাহিরের কেউ তো আর কিছু করেনি, আমি তোমার হাজবেন্ড আর আমার পূর্ণ অধিকার আছে তোমার প্রতি। আর তাও যদি তুমি মনে করো তোমার এই কথা কেউ শুনবে, তাহলে যাও বাইরে গিয়ে বলে আসো। এ কথা বলে অরুণ পূজাকে ঘরের বাইরে বের করে দিয়ে দরজা লাগিয়ে দেয়। আর পূজাও কাউকে তার এই সমস্যার কথা জানাবে বলে ভাবে। কিন্তু বাইরে যেতেই শুনতে পায় কমলেশ একজনকে বলছে, মেয়েরা সবচেয়ে কিসে ভয় পায় জানো? তামাশা। আর এটাকে তারা ভুমার থেকেও বেশি ভয় পায়। এই কথা শুনে পূজা হতাশ হয়ে গিয়ে নিজের ঘরে ফিরে আসে। ঘরে ফিরতে অরুণ বলে, কি এখন নিজের ভুল বুঝতে পারলে তো? প্রথমবার বলে এটা ক্ষমা করে দিলাম, আর এমনটা কখনো ভুলেও করতে চেও না। এটা বলে আবার সে পূজার ওপর ঝাঁপিয়ে পড়ে। পরের দিন ভোরে সবার আগে উঠে কমলেশ পূজা করতে উঠোনে আসলে দেখতে পায় পূজা একেবারে ছাদের কিনারায় দাঁড়িয়ে আছে। কমলেশ সাথে সাথে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে কি হয়েছে। পূজা জানায় সে বাড়ি যেতে চায়, তবে এখনো বাড়ির বড়রা কেউ ঘুম থেকে ওঠেনি দেখে কমলেশ পূজাকে যেতে দিতে চাইছিল না। এরপর কমলেশ পূজাকে দিয়ে বিয়ের পরের নিয়ম মানে সকালে উঠে কিছু রান্না করা সেটা করায়, কিন্তু তখনও কেউ ঘুম থেকে উঠছিল না। এটা দেখে আবার কমলেশ নিজেই পূজাকে নিয়ে বেরিয়ে পড়ে তাদের বাড়িতে দিয়ে আসার জন্য। বাড়িতে গিয়ে পূজা আলাদা করে তার মায়ের সাথে কথা বলে এবং জানায় আগের দিন রাতে অরুণ তার সাথে কেমন ব্যবহার করেছিল। তবে পূজার মা বলে, অরুণ তো তোমার স্বামী, ওর তো এসবের অধিকার আছে, এর জন্য তুমি এত সকালে বাপের বাড়ি ফিরে এসেছো। পূজা ওর মাকে অনেকভাবে বোঝাতে থাকে, তবে ওর মা বলে ওঠে, আমরা তো তোমাকে শ্বশুরবাড়ি পাঠিয়েছি, আর এই বাড়িতে আনার প্রশ্নই ওঠে না। তাছাড়া তোমার শ্বশুরের জন্য তো তোমার ভাইয়ের চাকরিটাও হয়ে যেতে পারে, তাই বেশি ঝামেলা না করে সোজা শ্বশুরবাড়ি ফিরে যাও। মায়ের মুখ থেকে এসব শুনে পূজা হতাশ হয়ে যায়, আর কিছুই বলে না। তাই সে আবারও কমলেশের সাথে শ্বশুরবাড়ি ফেরার জন্য বেরিয়ে পড়ে। তবে ফেরার পথে পূজা ওয়াশরুমের বাহানা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর কমলেশ যখন অনেক খুঁজেও পূজাকে না পায়, তখন সে বাড়ি ফিরে আসে। বাড়ির সবাই এই ব্যাপারটা জানলে ভীষণ অবাক হয়ে যায়। তারা বুঝতেই পারছিল না যে কাল বিয়ে হওয়া মেয়েটা আজ কেন শ্বশুরবাড়ি থেকে পালিয়ে গেল। কেউ কিছু বুঝতে পারছিল না। এরপর সবাই মিলে পূজাকে খুঁজতে বেরিয়ে পড়ে, আর কমলেশও বেরিয়ে পড়ে পূজাকে খুঁজতে। একটা সময় কমলেশের মাথায় আসে পূজার বন্ধু সোনার কথা। সে ভাবে সোনা কিছু হলেও জানতে পারে, তাই সে সোনাকে কল দেয়। দেখা যায় সোনা নিজেই একটা এনজিও চালায়। কমলেশ সোজা চলে আসে সোনার সাথে কথা বলতে। তবে সোনা জানায় পূজা তাকে এই ব্যাপারে কিছুই জানায়নি, সে কোথায় আছে। এখানে কমলেশ সোনাকে জিজ্ঞাসা করে তার এই এনজিও আসলে কি কাজ করে। এখানে সোনা জানায় তাদের এই এনজিওটা নির্যাতিত মেয়েদের বাঁচানোর জন্য কাজ করে। উদাহরণ দেওয়ার জন্য সোনা জানায়, কালকে তো একটা মেয়ে সুইসাইড করার জন্য রেল লাইনে গিয়েছিল, কিন্তু মরে গিয়েও মেয়েটি বাঁচতে পারেনি, কয়েকটা জানোয়ার মিলে ওকে ছিঁড়ে খেয়েছে। এই কথা শুনে কমলেশ বলে ওঠে, সেজন্য তো আমি সবাইকে বলি মেয়েদের এত বাইরে বের হওয়া ঠিক না, যেখানে সেখানে এভাবে প্রোটেস্ট করা একেবারেই ভালো না। তবে সোনা বলে, কিন্তু যেসব মেয়েরা ঘরেও আনসেফ। এ কথা শুনে কমলেশ চুপ হয়ে যায়, সে আর কোনো জবাব দিতে পারে না। এরই মধ্যে সোনার কাছে একটা কল আসে, আর সোনা জানতে পেরে যায় যে পূজা এখন কোথায় আছে। এবার কমলেশ ও সোনার সাথে সেখানে চলে আসে যেখানে পূজা বসেছিল। পূজার এমন দশা দেখে সোনা বুঝে গিয়েছিল পূজার সাথে হয়তো খারাপ কিছু হয়েছে। তবে পূজা সোনাকে কিছুই বলছিল না। এটা দেখে সোনা জানায়, তুই যদি আমাকে বলতে না পারিস তাহলে তোর ভাবিকে বলতে পারিস, তাহলে একটু হলে তোর মনটা হালকা হবে। এই কথা বলে সোনা সেখান থেকে চলে যায়। সোনা যেতেই সেখানে কমলেশ আসে, আর পূজা আবার কমলেশকে আগের দিন রাতে অরুণ তার সাথে যা যা করেছে সবটাই বলছিল। তবে এই কথা শুনে কমলেশ পূজাকে একটা চর মেরে বসে আর বলে, স্বামী তো এসব করতেই পারে, তাছাড়া আমার অরুণ কখনো কোনো খারাপ কাজ করতে পারে না। এতে পূজা রেগে বলে, তোমার মতো এমন বোকা মানুষ আমি আগে কখনোই দেখিনি। এরপর পূজা বাধ্য হয়ে কমলেশের সাথে ফিরে আসে। তবে রাতে কমলেশ তার স্বামী বিনয়কে জিজ্ঞাসা করে, কিছু বছর আগে অরুণের সাথে কিছু ছেলের ঝগড়া বেঁধেছিল, সেটার কারণ কি ছিল। তবে বিনয় জানায়, কলেজে ছেলেদের মধ্যে এমন ঝামেলা তো প্রায় হয়ে থাকে, কিন্তু অনেক বছর হয়ে গেছে তাই তার মনে নেই আসল কারণটা। তবে কমলেশ জানায়, সে তো অরুণকে কোলে পিঠে করে মানুষ করেছিল, তাই অরুণ যদি কোনো ভুল কাজ করে তার দায়ও তারও। তাই সে বিনয়কে জিজ্ঞাসা করে, কি মনে হয় আমাদের অরুণ কি কোনো খারাপ কাজ করতে পারে? তখন বিনয় বলে, তোমার দেওয়া শিক্ষার উপর ভরসা করো। সেই দিন বিকেলবেলা কমলেশ ছাদে বসে কাজ করছিল, আর পাশে তার মেয়ে পিঙ্কি স্ক্রিপিং করছিল। হঠাৎই সে কমলেশকে জিজ্ঞাসা করে, আচ্ছা মা, এআই কি? তখন কমলেশ তার কোনো উত্তরই দিতে পারে না।
তবে তখনই পাশের বাড়ির একজন আন্টি বলে ওঠে, যখন কম্পিউটার নিজের মাথা দিয়ে কাজ করে তাকে এআই বলে। এটা শুনে কমলেশ জিজ্ঞাসা করে, তুমি কিভাবে জানলে? উত্তরে সেই আন্টি জানায়, কেন, আগের দিনই খবরের কাগজের ফ্রন্ট পেজে তো লেখা ছিল। এটা শুনে কমলেশ বুঝতে পারে সে কি ভুল কাজ করে আসছিল। সে তো শুধু লাস্ট পেজে পড়তো, আর এবার থেকে সেও খবরের ফ্রন্ট পেজ পড়তে শুরু করে। তবে হঠাৎই কমলেশের মাথায় আসে পূজার বলা সেই কনসেন্ট নামক একটা শব্দ। আর এবার কমলেশ সেই শব্দের মানে জানতে সোনার কাছে আসে। সোনা জানায় এই কথাটার মানে হলো সহমত পোষণ করা। এরপর সে কমলেশকে সাথে নিয়ে একজন মনোরোগ বিশেষজ্ঞর কাছে যায়। সে কমলেশকে জানায় যখন দুজন ইন্টিমেট হয় তখন সামনের জনের এতে সহমত আছে কিনা সেটা জানা ভীষণ ইম্পর্টেন্ট। কিন্তু যদি কেউ ইচ্ছের বিরুদ্ধে গিয়ে করে তাহলে সেটা অপরাধ। তবে ইন্ডিয়াতে বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে এমন জোরাজোরির ক্ষেত্রে কোনো আইন এখন পর্যন্ত হয়নি। এদিকে অরুণের সাথে হানিমুনের কথা শুনতে পূজা ঘাবড়ে যায়, তাও সে জোর করে যায়। তবে সেখানে গিয়ে অরুণ সেই একই কাজ করে, কোনো কথাই বলতো না, শুধু নিজের কাজ হাসিল করে ছেড়ে দিত। তবে একদিন পূজা অরুণকে এসে বলে, আমরা কি আবার সবকিছু ভুলে আবার সবটা নতুন করে শুরু করতে পারি না? আমি আগে সবকিছুই ভুলে যাব। তবে অরুণ তার কোনো কথাই পাত্তা দেয় না, উল্টো তাকে জোর করে বিছানায় টেনে আনে আর জোর জবরদস্তি করে ইন্টিমেট হতে থাকে। এসবের জন্য পূজা এবার ভীষণ ভেঙে পড়ে। এদিকে পূজার সেই কথা শোনার পর থেকে এখন কমলেশ রোজ নিউজ পেপারের ফ্রন্ট পেজ পড়তে শুরু করে। সেই সাথে সে আবার শোনা সেই এনজিওতে গিয়ে জয়েন্ট করে আর সেখানে হওয়া প্রায় ক্লাসগুলোতে অ্যাটেন্ড করে। এদিকে হানিমুনের শেষ রাতে অরুণ আর পূজাকে দেখা যায় দুজনে শপিং করে হোটেলের রুমে ফিরে এসেছে। তবে পূজা আগেই ওয়াশরুমে ঢুকে পড়ে আর সে কিছুতেই সেখান থেকে বেরোচ্ছিল না। এটা দেখে আবার অরুণ বারবার দরজা ধাক্কা দিতে শুরু করে। তবে পূজা জানায় তার পিরিয়ড হয়েছে, তাই সে আর বেশ কিছুদিন ইন্টিমেট হতে পারবে না। প্রথমে অরুণ বিশ্বাস করলেও পরে বলে, তুমি এখনো বের হচ্ছ না কেন? বেরিয়ে আমাকে দেখাও যে সত্যি তোমার পিরিয়ড হয়েছে কিনা। এতে পূজা ঘাবড়ে যায়। পরের দৃশ্যে দেখা যায় পূজাকে হাসপাতালে অ্যাডমিট করা হয়েছে। এদিকে কমলেশও এই খবর পেয়ে দ্রুত তার মেয়েকে স্কুল থেকে নিয়ে সোজা হসপিটালে চলে আসে। ভেতরে আসতে পিঙ্কি ভয় পেয়ে যায় আর জিজ্ঞাসা করে এত রক্ত কোথা থেকে এলো। পিঙ্কি তার মাকেও এই ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু সে কিছুই বলতে পারে না। এরপর ডাক্তার কমলেশকে দেখে জানায় পূজা তার ভ্যাজাইনাতে ব্লেড দিয়ে দুটো কাট লাগিয়েছে। যদিও এতে কোনো সিরিয়াস ইনজুরি হয়নি, তবে বেশ রক্তক্ষরণ হয়েছে। এসব জানার পরেও কমলেশ তার বাড়ির কাউকে কিছুই জানায় না, সবাইকে ফিরে যেতে বলে। এরপর যখন সে পূজার সাথে গিয়ে দেখা করে তখন পূজা বলে, আমি আর সহ্য করতে পারছিলাম না। ওকে পিরিয়ডসের বাহানা দিলে ও শুনতে চাইছিল না, পিরিয়ডস হয়েছে কিনা তা দেখতে চাইছিল, আর এতে আমি বাধ্য হয়ে ওই জায়গা কেটেছি। তাহলে এবারও কি তোমার বিশ্বাস হচ্ছে না যে কোন অবস্থায় আছি আমি? তুমি কখনো ওই জায়গায় ব্লেড লাগিয়ে দেখেছো কতটা কষ্ট হয়? এখন কি আমাকে ভুল বুঝবে? পূজার এমন প্রশ্নে আবারও কমলেশ চুপ হয়ে যায়। সে বলে, আমি তোমাকে কখনোই ভুল বুঝিনি, আমি বুঝতে পারছি তোমার কষ্ট কোথায়। আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে আমি কোনো কথা সহজে বুঝি না, আর যেটা বুঝে যায় সেটার জন্য পুরো জীবন লড়ে যাই। পরের দিন যখন অরুণ পূজাকে নিতে আসে তখন কাউন্টারের লোকেরা জানায় পূজাকে নিয়ে যাওয়া হয়েছে, তাকে তার ভাবি সাথে করে নিয়ে গেছে। এই কথা শুনে অরুণ বেশ কিছুটা অবাক হয়ে যায়, কারণ সে এই বিষয়ে কিছুই জানতো না। এরপর অরুণ ডাক্তারের সাথে গিয়ে দেখা করে। ডাক্তার অরুণকে দেখে রেগে যায়। এদিকে নির্লজ্জ অরুণ এসেই ডাক্তারকে জিজ্ঞাসা করে যে সে কবে পূজার সাথে ইন্টিমেট হতে পারবে। এই কথা শুনে তো ডাক্তার ভীষণ ক্ষেপে যায় এবং বলে ওঠে, কোন সাহসে আমার কেবিনে ঢুকেছো? কখনো ভেবে দেখেছো যে তুমি কতটা ভয়ানক, যে তোমার ভয় একটা মেয়ে ওই জায়গায় কাট লাগিয়েছে? আসলে অরুণ জানতোই না যে পূজার পিরিয়ড হয়নি, বরং সে নিজেই সেখানে কেটেছিল। ডাক্তার আরো বলে, এসব তোমার ভাবি জানতে পেরে তার আত্মা পর্যন্ত কেঁপে উঠেছে। তাহলে ভেবে দেখো তুমি কতটা ভয়ানক নরপিশাচ। আর কখনো নিজের এই জঘন্য মুখটা এখানে দেখাতে আসবে না। এসব বলে সে সিকিউরিটি গার্ডকে ডেকে অরুণকে বের করে দেয়। এদিকে অরুণ যখন জানতে পেরে যায় যে পূজার পিরিয়ড হয়নি, বরং সে নিজেই সেখানে কেটে অরুণকে ধোকা দিয়েছে, তখন ওর মাথায় আগুন উঠে যায়। সে রেগে বাড়ি ফিরে আসে। তবে বাড়ি ফিরে দেখতে পায় সেখানে নতুন বউ পূজার মুখ দেখার কোনো একটা নিয়ম পালন করা হচ্ছে। এই নিয়মে কোনো পুরুষেরই সেখানে ঢোকার নিয়ম নেই, কিন্তু অরুণ জোর করে ঢোকার চেষ্টা করছিল। অন্যদিকে পূজা কমলেশকে বলে, কেন তুমি আবার আমাকে এই নরকে নিয়ে এসেছো? এই কথা শুনে কমলেশ বলে, আমি তো অরুণকে ছোট থেকে চিনি, তাই আমার বিশ্বাস অরুণের বাবা ওকে এই ব্যাপারে বোঝালে ও অবশ্যই বুঝবে। কমলেশ আরও জানায়, সে যখন প্রেগনেন্ট ছিল সে সবসময় একটা ছেলে চাইতো, আর তার জন্য সে অনেক নিয়ম মেনেছিল। তবে তার একটা মেয়ে সন্তান হয়েছিল।
সেই সাথে ডাক্তার এটাও বলে দিয়েছিল যে সে আর কোনোদিন মা হতে পারবে না। আর সেই থেকে সে অরুণকে নিজের ছেলের মতো কোলে পিঠে মানুষ করেছে। সেজন্য সে সবসময় অরুণের অন্যায় আবদার পূরণ করেছে, কখনো এসবের জন্য শাসন করেনি। আর আমি মনে করি তোমার আজকের এই পরিণতির জন্য আমিও কিছুটা দায়ী। এদিকে অরুণ সেই অনুষ্ঠানে ঢুকে পড়ে, তবে সেখানে অরুণের সামনে কমলেশ চলে আসে এবং অরুণকে বলে, আমি তোমাকে কোলে পিঠে মানুষ করেছি আর সবসময় তোমাকে আশীর্বাদ করেছি। আজও আমি তোমাকে আশীর্বাদই করব। তবে কাল থেকে তোমার সাথে দেখা হবে লড়াইয়ের ময়দানে, তাই তৈরি থেকো তার জন্য। পরের দিন সকাল হতেই কমলেশ বাড়ির সবাইকে জড়ো করে এবং পরিবারের সবাইকে অরুণের এমন কার্যকলাপের কথা জানায়। তবে এতে তারা তেমন গুরুত্ব দেয় না, শুধু অরুণের বাবা অরুণকে পূজার কাছে ক্ষমা চেয়ে নিতে বলে। তবে পরে কমলেশ একা আলাদাভাবে নিজের শ্বশুরের সাথে কথা বলে এবং জানায় অরুণ যে অন্যায়টা করেছে সেটা একেবারে ঠিক করেনি, ওর জেলে যাওয়া উচিত। তবে ব্রহ্মা বলেও ঠিকই বলছো, আমার ছেলের এমন একটা ছোট অন্যায়ের জন্য আমি এখন ওকে জেলে পাঠিয়ে দেব নাকি? তোমার কি মাথা সমস্যা হয়েছে? এসব শুনে কমলেশ বলে, তাহলে সেই কাজটা আমাকেই করতে হবে। এই কথায় ব্রহ্মা বলে, যদি আমার বাড়িতে থেকেই আমার ছেলের সাথে এমন কিছু করতে চাও তাহলে আমার বাড়িটাই তোমাকে আগে ছাড়তে হবে। তবে কমলেশ তখনও নিজের কথায় অটল আছে দেখে ব্রহ্মা একটা অটো ডেকে কমলেশ আর পূজাকে বাড়ি থেকে বের করে দেয়। বিনয় তাদেরকে আটকাতে গেলে ব্রহ্মা থামিয়ে দেয় এবং বলে, কমলেশ আবারও ঠিক ফিরে আসবে, তাই চিন্তা করার কিছু নেই। ও একটু পরে আমার কাছে এসে পা ধরে ক্ষমা চাইবে। আর হলেও ঠিক তাই, কমলেশ ফিরে আসে এবং নিজের স্বামীর কাছে ক্ষমা চায়। সে বলে, আমরা কোথায় যাব? আমাদের তো যাওয়ার কোনো জায়গা নেই। তবে বিনয় বলে, তুমি তো ভুল কিছু করছো না, তুমি তো সত্যর পথে হাঁটছো, তাই তোমাকে আরো শক্ত হতে হবে। তাই তুমি যদি এখন আবারও এই বাড়ি ফিরে আসো তাহলে যারা অন্যায় করছে তারা কখনো সেই অন্যায় করা থামাবে না। তাই এবার সে বাড়ি গিয়ে তার শ্বশুর শাশুড়ি থেকে আশীর্বাদ নেয় এবং জানায় সে যেভাবেই হোক না কেন জয় হয়ে ছাড়বে। এই কথা বলে সে পূজাকে নিয়ে পূজার দাদুর বাড়ি চলে আসে। দেখা যায় তার দাদু পেশায় একজন উকিল ছিল। তার দাদুকে পূজার ব্যাপারে জানালে সে জানায়, এই বিষয়ে সরাসরি তারা আইনি কোনো সাহায্য পাবে না, তবে শাস্তি দিতে হলে শুধু একটা উপায় আছে, আর সেটা হলো পণ নেওয়ার অপরাধ। আর এই পণ নেওয়ার অপরাধে আসামি বেল পাওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। এতে পূজাও রাজি হয়ে যায়, তবে কমলেশ এতে রাজি হয় না। সে জানায় যে অন্যায়টা অরুণ করেছে সেটার জন্য আমরা কেন বাকিদের শাস্তি দেব, কিন্তু পূজা তার সাথে একমত হয় না, কারণ অন্যায়টা এতদিন ধরে সেই সহ্য করেছে এবং তাকেই এতগুলো রাত সেই অত্যাচার সহ্য করতে হয়েছে। এরপর যখনই অরুণের নামে কেস করা হয় তখনই তাদের বাড়িতে পুলিশ চলে আসে, কিন্তু অরুণের বাবা আগে থেকে সব সেট করে রেখেছিল বলে পুলিশ অরুণকে আর অ্যারেস্ট করে না। আসলে কমলেশ আগে থেকে নিজের শ্বশুরকে এই ব্যাপারে জানিয়ে দিয়েছিল। পূজা কমলেশের এই কাণ্ড জানতে পেরে সোজা তার কাছে এসে এসব করার কারণ জিজ্ঞাসা করে। তখন কমলেশ সাফ জানিয়ে দেয় যে সে এমন কোনো কাজের জন্য তার শ্বশুরবাড়ির লোকদের শাস্তি পেতে দেবে না যারা কখনো অন্যায় করেনি। তাছাড়া ভুলটা তো অরুণ করেছে, তাই শাস্তিটা অরুণকেই দেব। এই কথা শুনে পূজা রেগে বলে, কিন্তু শাস্তিটা তুমি কিভাবে দেবে, কারণ এই ব্যাপারে তো কোনো কেস ফাইল করার উপায় নেই। এদিকে ব্রহ্মাকে দেখা যায় সে নিজের দুই ছেলেকে সাথে নিয়ে পূজাদের বাড়িতে আসে। তবে সে নিজের ছেলেদের বাহিরে দাঁড় করে ভেতরে যায় এবং জানায়, কোনোভাবে যদি আমার ছেলের সাথে পূজার ডিভোর্স হয়ে যায় তাহলে তো সে এখানে এসে তোমাদের ঘাড়ে উঠবে, তুমি কি সেটা চাও? এ কথা শুনে পূজার বাবা বলে ওঠে, আমি তো মেয়েকে আগেই আপনাদের দিয়ে দিয়েছি, তাই এখন আপনারা যা করবেন করতে পারেন, আমাদের কোনো দায় নেই। এটা শুনে ব্রহ্মা গ্লাসে কিছু ওষুধ গুলে পূজার বাবাকে খেতে দেয়, আর সেটা খেয়ে পূজার বাবা হার্ট অ্যাটাক করে। এদিকে বাইরে বিনয় কিছুতেই নিজের ভাইয়ের সাথে এক গাড়িতে বসতে পারছিল না। নিজের ভাইয়ের এমন বাজে মানসিকতার জন্য তার ঘৃণা আসতে থাকে। এসব দেখে অরুণ বলে, আমাকে দেখে এভাবে মুখ লুকাচ্ছ কেন? এতদিন তো নিজের বউকে সামলে রাখতে পারোনি, আমাকে যদি এতই ঘৃণা লাগে তাহলে না হয় সামনে থেকে দুটো চর মেরে দাও, তবে অ্যাটলিস্ট একটা পুরুষ হয়ে দেখাও। এ কথা শুনে বিনয় রেগে যায় এবং বলে, একটা পুরুষ হতে হলে কি লাগে সেটা তো তুমিই জানো না, শুধু মেয়েদের ওপর অধিকার ফলালে পুরুষ হওয়া যায় না। এরই মধ্যে ব্রহ্মা জানায় পূজার বাবার হার্ট অ্যাটাক হয়েছে। সবাই তাকে নিয়ে হাসপাতালে আসে। পূজাও তার বাবাকে দেখতে আসে। পূজার বাবা পূজাকে বলে, আজ তোমার জন্য আমার এই দশা, আমি শুধু এটাই চাই যে তুমি নিজের শ্বশুরবাড়ি আবারও ফিরে যাও। এদিকে অরুণের মুখ দেখে তার হিংস্রতা আবারও প্রকাশ পাচ্ছিল, তবে পূজার এখন কিছুই করার নেই, তাই সে বাধ্য হয়ে শ্বশুরবাড়ি ফিরে আসে। আর এবার পূজার শাশুড়ি নিজের দুই বৌমাকে ফিরে পেয়ে ভীষণ খুশি হয়ে যায়। সেই সাথে সে বাড়ির সবাইকে নিয়ে একটা পূজার আয়োজন করার কথা জানায়। এরপর অরুণ যখন মিষ্টি দিতে পূজা আর কমলেশের কাছে আসে তখন কমলেশ অরুণের দিকে অগ্নিদৃষ্টিতে তাকায়। এটা দেখে অরুণ বলে, আমার আর পূজার মধ্যে সব ভুল বোঝাবুঝি শেষ হয়ে গেছে, আমরা সবকিছু আবার নতুন করে শুরু করব।
তবে কমলেশ বলে, আমার কাছে আসিস না, দূরে সরে দাঁড়া। এরপর সে পূজাকে নিয়ে ঘরে ঢুকে পড়ে। তবে ঢোকার সময় তাদের দাদি শাশুড়ি বলে ওঠে, 3 দিন হতে না হতে আবার ফিরে আসলি। কথা শুনে দুজনে ভীষণ অবাক হয়ে যায়। কমলেশও অবাক হয়ে যায়, কারণ এতদিন তারা কেউ তাদের দাদি শাশুড়িকে কথা বলতে দেখেনি। তারা ভাবতো হয়তো সে বোবা। সে তাদের বলতে শুরু করে যে মেয়েরা এভাবে চুপ থাকে বলে এই সমাজ মেয়েদের নিচে নামিয়ে ফেলে। তখন কমলেশ বলে, তাহলে আমি পূজার জন্য এখন কি করব? তার দাদি শাশুড়ি বলে ওঠে, তোমরা মুখটা যেহেতু খুলেছ তাহলে সমাজের সামনে ওদের আসল মুখটা টেনে খুলে দাও, কারণ মেয়েরা সবটা মেনে নেয় বলে সব দায় ওদের ওপর এসে পড়ে। আর কোনোভাবে তোমরা যদি সেটা বদলাতে পারো তখন সবাই তোমাদের পাশে এসে দাঁড়াবে। তাছাড়া একটা মেয়ে হয়ে একজন মেয়ের পাশে দাঁড়াবে না তো কে দাঁড়াবে? এসব শুনে পূজা আর কমলেশ আরও বেশি সাহস পায় এবং তার থেকে আশীর্বাদ নিয়ে ঘরে চলে যায়। পরের দিন তাদের বাড়িতে সেই পূজা শুরু হওয়ার আগে বিনয় কমলেশকে আলাদা ডাকে আর বলে, আমি বুঝতে পারছি তোমার অসুবিধা হচ্ছে অরুণের সাথে একসাথে থাকতে, তাই আমি আমাদের জন্য একটা ফ্ল্যাট দেখেছি। তুমি চাইলে আমরা সবাই সেখানে গিয়ে থাকবো আর পূজাও আমাদের সাথে থাকবে। কথা শুনে কমলেশ বলে, কি করে আমি আমার পরিবারে এমন সময় সবাইকে ফেলে যাব? তাও সে এখান থেকে যেতে রাজি হয় না। আর কিছুক্ষণ পর সেখানে প্রবচন শুরু হয়। তখন কমলেশ আর পূজা সবার সামনে গিয়ে বসে পড়ে। সেখানে বসে কমলেশ বলতে শুরু করে, আমরা আগে দ্রৌপদী, রুক্মিণী, রাধা এদের আলাদা আলাদা কাহিনী জানতাম, তবে এখনকার যুগে সব মেয়েদের একটাই সমস্যা, আর সেটা হলো তাদের এখন নিজের শরীরের উপর নিজেদের কোনো অধিকার নেই। প্রতিটি মেয়ের জীবনে শুধু জন্ম হয়, বড় হয়, বিয়ে হয় এবং তখন তাদের স্বামীরা তাদেরকে ভোগ করে। তখন তাদের শরীরের উপর কোনো অধিকার থাকে না। এরপর তো আবার বাচ্চা জন্ম দেওয়া, এসব করতে করতে তাদের জীবন শেষ হয়ে যায়। তাছাড়া কিছু মেয়েদের জীবনে তো আর কিছু দেখা যায় না। এরই মধ্যে পূজা বলতে শুরু করে, আমার স্বামী প্রতি রাতে আমার সাথে জোর জবরদস্তি করে এবং আমাকে করে। এই কথা শুনে পাড়ার সবাই তো অবাক হয়ে যায়। এরই মধ্যে অরুণের বাবা সবাইকে বলে, কি শুনছো তোমরা? একটা বাড়ির বউয়ের এসব ফালতু কেচ্ছা? আর এবার কমলেশের শাশুড়ি নিজের 2 বৌমার পাশে এসে দাঁড়ায়। সেও ওখানে দাঁড়িয়ে থাকে। এদিকে সেখানে থাকা সবাই সিসি করতে লাগলে কমলেশ চিৎকার করে ওঠে। সে বলে, এখান থেকে তারাই যাবে যাদের সাথে কোনো না কোনো অন্যায় অত্যাচার হয়নি। যেসব মেয়েদের বাস, ট্রেন, স্কুল, কলেজে নিজের ইচ্ছার বিরুদ্ধে কেউ হাত দেয়নি, বাকিরা এখান থেকে চলে যাবে। তবে এ কথা শোনার পর দেখা যায় সেখানে থাকা সব মহিলারা দাঁড়িয়ে থাকে, কারণ পৃথিবীতে এমন কোনো মেয়ে নেই যার সাথে এমনটা হয়নি। কারণ কেউ না কেউ মেয়েদের নিজের ইচ্ছার বিরুদ্ধে তাদের গায়ে হাত দেয়, আর এই কারণে সব মহিলারা আবার তাদের পাশে এসে দাঁড়ায়। এদিকে অরুণ তার বাবার কথায় পূজাকে মারতে এগিয়ে আসলে কমলেশ অরুণের হাতটা ধরে ফেলে। সে বলে, ভুলেও এমনটা করতে যেও না। মনে রেখো, আমিও কিন্তু তোমাকে আদর করে বড় করেছি, আর এখন তোমার বাবা ছাড়া তোমার সাথে কেউ নেই। ভেবে দেখো, তুমি অবশ্যই কিছু তো ভুল করেছো, যার জন্য সবাই এখন তোমার বিরুদ্ধে। আর একটা কথা মনে রেখো, আজকের পর তুমি আমাদের মৃত্যুতে আমাদের মুখে জল দেওয়ার কথা ভেবো না। আর পিঙ্কের বিয়েতেও তোমার কোনো কন্ট্রিবিউশন থাকবে না। আমরা সবাই তোমাকে ত্যাগ করলাম আজ থেকে। কথা শুনে অরুণ সবার কাছে ক্ষমা চাইতে থাকে। তবে কমলেশ বলে, আমাদের কাছে না চেয়ে পূজার কাছে ক্ষমা চাও। তখন পূজা অরুণকে একটা চর মেরে বলে, যাই হয়ে যাক না কেন, আমি তোমাকে কখনোই ক্ষমা করতে পারবো না। তুমি এই কয়দিন ধরে আমার সাথে যে অন্যায় করেছো সেটা কিছুতেই আমি ভুলতে পারবো না। তাছাড়া আজকে ইন্ডিয়া এই অপরাধের কোনো আইন না আসলেও একদিন তো অবশ্যই আসবে, আর সেদিন পর্যন্ত আমি ওয়েট করব তোমাকে শাস্তি দেওয়ার জন্য। আর এবার সেখানে থাকা সবাই পূজার সিদ্ধান্তে সহমত জানায়, আর এরই সাথে এই মুভিটি এখানে শেষ হয়ে যায়।